জেনারেলি সিওপিডি পেশেন্টস আমরা ডায়াগনোসিস করি আফটার 40 ইয়ার্স। 70-80% সিওপিডির কারণ হলো স্মোকিং। অনেক বেশি প্যাকিয়াস 20 to 25, 30, 40 স্মোকিং হলো ফার্স্ট কমন কজ অফ সিওপিডি। 40 ইয়ার্সের আগে যদি এই ধরনের সেম সিমটমস থাকে, আমরা তাকে অ্যাসমা আছে কি না, মানে যিনি ফ্যামিলি রিলেটেড অ্যালার্জি অ্যাসমা আছে কি না, সেটার দিকে চিন্তা করি। আজকালকার দিনে আরও ডিফারেন্ট কারণে সিওপিডি হয়, যেমন পোস্ট ইনফেকশন, টিউবারকুলোসিস বা কোনো কারণে লাঙে ইনফেকশনস হয়েছিল, ফাইব্রোসিস হয়েছে, তাতে সিওপিডি হতে পারে। 3 নম্বর বায়োমাস পলিউশন, মানে আগেকার দিনে কাঠের উনুনে রান্না করা হতো, সেই রিলেটেড লাং প্রবলেম হতে পারে। ভেপিংটা এলো, চালু হলো, আবার সেটাকে বন্ধ করে দেওয়া হলো। এটা কেন? এটা কি মানে তার হেলথ রিলেটেড কজের জন্য, নাকি এটা টোব্যাকো লবি এই ভেপিংটাকে চেপে দিল? এটা জানতে গেলে সিগারেট জিনিসটার মেকানিজম জানতে হয়। সিগারেটে বেসিক্যালি নিকোটিন ছাড়া প্রচুর রকম হ্যাজার্ডাস মেটেরিয়ালস থাকে, তো যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। ওই জিনিসটা বাদ দিয়ে যদি আমরা নিকোটিন নিই, তাহলে অনেকটা নিকোটিন ড্রাইভটা কমে। একটু বয়স হলে বা একটু ওজন বাড়লে প্রায় সকলেই বোধহয় নাক ডাকে, এবং সেটা নিয়ে সবাই হাসাহাসি করে, এবং যাকে নিয়ে হাসাহাসি করছে সে সম্পূর্ণ অস্বীকার করে, না না আমার কোনো সমস্যাই নেই। তো এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এটাও তো লাং রিলেটেডই একটা সমস্যা। স্নোরিং ডাজন্ট মিন স্লিপ অ্যাপনিয়া, একদম এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, মানে সোফায় বসে দেওয়া হয়েছে, একটু ওয়েট করতে বলা হয়েছে, এসে দেখছেন নাক ডাকা। আমার এক পরিচিত স্কুটার চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, মেনলি ইউএসএতে, স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস হলে লাইসেন্স আটকে দেওয়া হয়। কিছু মানুষকে আমরা সারা জীবন ভুলতে পারি না, তার মধ্যে অবশ্যই আমাদের পরিবার, প্রিয়জন তো রয়েছেনই, তারপরেও রয়েছেন স্কুলের সেই বিশেষ শিক্ষকরা, কিংবা উপকারী বন্ধু, কিংবা প্রথম ভালোবাসা। ঠিক সেইভাবেই আরও এক শ্রেণীর মানুষদের আমরা কখনোই ভুলতে পারি না। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন অসুস্থ, যাঁরা তাদের জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা এবং সহমর্মিতা দিয়ে আমাদেরকে সুস্থ করে তোলেন, আমাদেরকে উপহার দেন এক নতুন জীবন, সেই ডাক্তারবাবুদের আমরা সারা জীবনেও ভুলতে পারি না। সবাইকে নমস্কার, আমি সিদ্ধার্থ, আর শুরু করছি আইএলএস প্রেজেন্স দ্য হেলথ ফ্যাক্টর শো। আজকের এপিসোডে অন্যান্য এপিসোডের মতনই আইএলএসের তরফ থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু এসেছেন, এবং তার কাছে আমরা পেশ করব আমাদের হরেক প্রশ্ন। আসুন আলাপ করিয়ে দিই। উই আর রিয়েলি অনার্ড টু হ্যাভ ইউ, ডক্টর মৃন্ময় মিত্র, কনসালটেন্ট পালমোনোলজিস্ট অ্যান্ড চেস্ট মেডিসিন ফ্রম আইএলএস হসপিটাল। নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শকদের জ্ঞাতার্থে আপনার ডিগ্রির তালিকাটা ছোট্ট করে একটু বলে দিই। অবশ্যই এমবিবিএস, এমডি পালমোনোলজি, ডিএনবি, এফএনবি ইন ক্রিটিক্যাল কেয়ার, এমএনএএমএস। আমাদের এই পডকাস্টে আপনাকে স্বাগত। আমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক সিরিয়াস আলোচনায় আমরা ঢুকে যাব, তবুও তার আগে একটু হালকা চালে শুরু করতে ইচ্ছে করছে। আপনি পালমোনোলজি প্র্যাকটিস করছেন প্রায় 13 বছর, তো হাউ ওয়াজ দ্য জার্নি? এই মানুষের ফুসফুস, সেখান থেকে বিভিন্ন অসুখ, কারুর সিরিয়াস অসুখ, কারুর আবার বেঁচে ওঠা, কারুর হয়তো না, এই পুরো জার্নিটা কেমন চলছে? একদম যদি শুরু থেকে বলি, আমার এমবিবিএস ন্যাশনাল মেডিকেল কলেজে 2003, তারপর 2009-এ ইন্টার্নশিপ, তারপর 10 to 13 আমরা পোস্ট গ্র্যাজুয়েশনস করি পালমোনারি মেডিসিনে, তারপর পোস্ট ডক্টরাল ক্রিটিক্যাল কেয়ার। তারপর থেকে শুরু হয় পালমোনারি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এর জার্নি স্টার্ট। আমি বিভিন্ন কর্পোরেট হসপিটালে চাকরি করেছি, 1 বছর গভর্নমেন্টেও চাকরি করেছি। কর্পোরেট হসপিটালে চাকরি করার পর বিভিন্ন ধরনের পেশেন্টস, লাংসের কমপ্লিকেশনস পেশেন্ট বহু রকম আমরা দেখেছি। কারো ওপিডি বেসিসেই ট্রিটমেন্ট হয়ে গেছেন, বাড়ি চলে গেছেন, কেউ ভর্তি হয়েছেন, কেউ খুব সিক অবস্থায় এসছেন। আমরা চেষ্টা করেছি সবাইকেই বাড়ি পাঠানোর, ম্যাক্সিমাম লোকে গেছে, বাড়িতে যেতে পেরেছেন, কেউ কেউ খুব সিভিয়ারে সাকাম করেছেন। মেনলি কোভিডের সময় আমাদের একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে কী করে লাংস পেশেন্টসরা আমরা ডিল করি। বিভিন্ন বয়সের পেশেন্টস আমরা পেয়েছি, 30 বছর, 40 বছর, যারা খুবই সিক ছিলেন, ভেন্টিলেশনস লেগেছে, একমো সাপোর্ট লেগেছে। তো সেই জার্নিটা ভোলার মতো নয়, যে কোভিডের এক্সপিরিয়েন্স ফ্রম পালমোলজিস্ট পয়েন্ট অফ ভিউ খুবই একটা ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সেই সময় তো সারা পৃথিবী জুড়েই এই সাবজেক্টটাকে নিয়ে আরও রিসার্চ হয়েছে, আরও এক্সপ্লোরেশন হয়েছে। ধীরে ধীরে প্রথম দিকে যত আমরা সাকসেস রেট ছিল, পরের দিকে সাকসেস রেট অনেক বেড়েছে। কোভিডের সিরিয়াসিটিটা সম্বন্ধে আমরা বুঝতে পেরেছি। তো
তো কোভিড পিরিয়ডটা আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স। এখনও আমরা এই ধরনের নিউমোনিয়া পাই, এই ধরনের সিরিয়াস পেশেন্ট পাই, ডেফিনেটলি আগের চেয়ে নাম্বার কম। তাদের আমরা বাড়ি পাঠানোর চেষ্টা করি। এই আমার 13 বছরের জার্নি। এখন আমি আইএলএস হসপিটালে লিড করি পালমোলজি ডিপার্টমেন্টটা। তাহলে বুঝতেই পারছেন যে আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু লাংস বা ফুসফুস। বেঁচে থাকা বলা হয় আর কি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, বা যতক্ষণ শ্বাস ততক্ষণ জীবন। সো সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া সেটা তো ভীষণভাবে প্রয়োজনীয়। আমাদের প্রশ্নে চলে আসি, একদম আমার প্রশ্ন বা আপনাদের প্রশ্ন, আমাদের দর্শকদের প্রশ্ন। প্রথমেই যেটা জিজ্ঞেস করি যে বিভিন্ন যে কমন ইনফেকশনস, সেগুলো থেকে লাংসকে প্রোটেক্ট করা যায় কি, বা গেলে কিভাবে? লাংস এমন একটা অর্গ্যান যেটা ডিরেক্টলি এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। মানে আমরা ডিরেক্টলি এনভায়রনমেন্ট থেকে নিঃশ্বাস নিই আর এনভায়রনমেন্টের মধ্যে প্রশ্বাসটা ছেড়ে দিই। তো ম্যাক্সিমাম পোর্শন আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। সুতরাং এনভায়রনমেন্টে যদি কিছু চেঞ্জেস থাকে, এনভায়রনমেন্টে যদি কিছু প্রবলেম থাকে, তাহলে নিঃশ্বাসের মাধ্যমে সেটা লাংসে ঢুকে যায়। সুতরাং ডিরেক্টলি এফেক্ট করে এনভায়রনমেন্টে যদি কোনো পলিউশনস বা ইনফেকশনস থেকে থাকে। তো সেটা প্রোটেক্ট করার জন্য ডেফিনেটলি আমাদের একটা ব্যারিয়ার করা উচিত এনভায়রনমেন্ট আর লাংসের মাঝখানে, সেটা হলো মাস্ক। মাস্ক যদি ইউজ বাড়ানো যায়, ডেফিনেটলি আমাদের প্রোটেকশন অনেকটা বেড়ে যাবে। প্লাস হাইজিন মেনটেন করা, যেমন হাতে স্যানিটাইজার দেওয়া। কোভিডের মতো অত সিরিয়াস বা অত ভয়ঙ্করভাবে প্রোটেকশন না নিলেও হ্যান্ড হাইজিন মেনটেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট টু প্রোটেক্ট লাং ইনফেকশনস অ্যান্ড বেসিক লাং খারাপ অসুখ থেকে প্রিভেন্ট করার জন্য মাস্ক, হ্যান্ড হাইজিন, এই দুটো হলো মেন জিনিস। হ্যাঁ, তাহলে মানে এই প্রসঙ্গে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে দিল্লির পলিউশনের অবস্থা খুব খারাপ। কলকাতাটা অতটা খারাপ না হলেও ক্রমশ ওয়ার্সেন করছে। তো সেক্ষেত্রে আমাদের কি এই মানে নগরবাসীর উচিত মাস্ক ব্যবহার করা নিয়মিত? ডেফিনেটলি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের 70% অফ কলকাতা যারা আমরা থাকি, তাদের পলিউশন রিলেটেড লাং প্রবলেমস আছে। সেটার জন্য তারা কেউ ডাক্তারের কাছে আসেন যখন এটা সিভিয়ার হয়ে যায়, আর যাদের নয় তাদের পলিউশন কমে গেলে আবার সিমটমস কমে যায়। তো প্রত্যেক মানুষেরই মাস্ক পরা উচিত। আমরা যদি কিছু সাউথ এশিয়ান স্টেটসে যাই, যেমন কোরিয়া, জাপান, আমরা দেখতে পাবো ওরা প্রচণ্ড বেশি মাস্ক ইউজ করে। কারণ ওদের ওখানেই ফার্স্ট প্যান্ডেমিক, আমরা ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক যেটা বলে, সার্স প্রথম ওদের ওখানে দেখা গেছিলো। সেজন্য এই সম্বন্ধে ওরা খুব প্রোটেক্টিভ, আর ওরা ম্যাক্সিমাম মাস্ক ইউজ করে রাস্তায় বেরোলে বা পাবলিক ট্রান্সপোর্টে উঠলে। একদমই। তো সেই জিনিসটা আমাদেরও যদি করা যায়, ডেফিনেটলি পলিউশন রিলেটেড লাং প্রবলেম সিমটমস অনেক কমে যাবে। ইনডোর আর আউটডোর, এটার তুলনায় যদি আসি, আউটডোরে গেলে ন্যাচারালি গাড়ির ধোঁয়া, ধুলো ইত্যাদিগুলো রয়েছে। তো সেক্ষেত্রে কি আমরা এটা ধরে নিতে পারি যে ইনডোরের পলিউশন ফ্যাক্টরটা কম যে কোনো বাড়ির ভেতরে, ঘরের মধ্যে? এমনি কম্প্যারিজন করলে ডেফিনেটলি ইনডোরের পলিউশনস কম, কিন্তু যদি ফ্যামিলি মেম্বারদের মধ্যে কখনো কেউ স্মোকিং করে, তাহলে ডেফিনেটলি পলিউশনসটা, স্মোকিং, প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের জন্য ঘরের পলিউশনসটা বেড়ে যাবে। 2 নম্বর, ইনডোর প্ল্যান্টস অনেক সময় এফেক্ট করে বিকজ অফ ফাঙ্গাল ইনফেকশনস। কিছু প্র্যাকটিস থাকে লাইক কর্পূর জ্বালানো বাড়ির মধ্যে, সেইগুলোতে যারা অ্যালার্জিক হয় তাদের কিন্তু প্রবলেম হতে পারে। তো ইনডোর পলিউশনস প্রিভেন্ট করার জন্য ডেফিনেটলি ঘরের মধ্যে স্মোকিং করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, অ্যাভয়েড ইনডোর প্ল্যান্টস, মানে এক্সেসিভ ইনডোর প্ল্যান্টস। আর 3 নম্বর, কর্পূর জ্বালানো বা মসকিটো রিপেলেন্ট, এগুলো যদি অ্যাভয়েড করা যায়, যাদের অ্যালার্জিক আছে তাদের অ্যাভয়েড করা গেলে লাং হেলথ ভালো থাকে। প্যাসিভ স্মোকিং নিয়ে একটা জোকের মতনই, আমার এক বন্ধু, তার মা ঘরে ধূপ দিয়েছে আর কি, তো সে বলে যে সিগারেটের সময় প্যাসিভ স্মোকিংয়ের কথা আসে, আর ধূপ জ্বালালে সেটা প্যাসিভ স্মোকিং হচ্ছে না। ডেফিনেটলি, যদি মসকিটো রিপেলেন্ট বা অন্য কিছুতে অ্যালার্জি থাকে, তাহলে সেইগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ ওইগুলো ট্রিগার করে লাং সিমটমসগুলো। আর এসি মানে তো জানলা দরজা বন্ধ করে একটা ক্লোজ রুম। এসিতে ব্যাপারটা হলো, আমরা যদি কর্পোরেট হসপিটালে যাই তাহলে দেখা যাবে সবই ফুল এসি, মানে একদমই সেন্ট্রাল এসি। তো এসির যদি একটা ফিক্সড টেম্পারেচার রেখে দেওয়া যায়, তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া স্প্রেড কম হয়, সেই জন্যই ফুল এসিতে রাখা হয়। তো যদি এসির মধ্যে বারবার টেম্পারেচার আপ ডাউন না করা হয়, আর এসির ভেন্টগুলো যদি পরিষ্কার রাখা যায়, তাহলে ডেফিনেটলি ইনডোর পলিউশনসটা কম হয়। সেক্ষেত্রে মানে বাড়ির এসি মানে সার্ভিসিং বা এই যে নেট যেগুলো আছে সেগুলো পরিষ্কার কত ফ্রিকোয়েন্টলি করা উচিত? মাসে একবার 3 মান্থের যে ইউজেজের ওপর ডিপেন্ড করে। যেমন শীতকালে আমরা করি না, তো গরমকালে শুরুর আগে ডেফিনেটলি একবার পরিষ্কার করে নেওয়া উচিত, বিকজ ফাঙ্গাস ওই সময়টা জমে যায়। বর্ষাকালের পরে একদম করা উচিত, আর আদারওয়াইজ 3 মাস 4 মাস ছাড়া যাবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই চেস্ট ইনফেকশনের জন্য কোনো স্পেশাল প্রোটেকশন নিতে পারি? আজকাল বেশ কিছু বাচ্চাকে দেখি অবশ্য মাস্ক পরে স্কুলে যাচ্ছে। হ্যাঁ,
ডেফিনেটলি যে বাচ্চা আর বয়স্ক মানুষদের যেহেতু ইমিউনিটি কম থাকে তারা ভেরি মাচ প্রোন টু দ্য ডিফারেন্ট টাইপ অফ লাং ইনফেকশনস। তো বেরিয়ার যেটা বললাম মাস্ক ইউজেস, আর যদি কোনো লাং প্রবলেম থাকে তাহলে রেগুলার তার মেডিকেশনস নেওয়া আর হ্যান্ড হাইজিন মেনটেন করা, এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য আর বয়স্ক মানুষদের জন্য। সো মানে অ্যাজ পার ইয়োর এক্সপিরিয়েন্স কী ধরনের ইনফেকশন বেশি হচ্ছে বা আমাদের দেশে বেশি বা আমাদের রাজ্যে বেশি, কী ধরনের ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল না ভাইরাল বা? তো আমাদের লাংসে যে ইনফেকশনসগুলো পাই তাদের ব্রডলি আমরা তিন ভাগে ভাগ করি। একটা ভাইরাল ইনফেকশনস, যেগুলো আমরা প্রায় দেখি সর্দি কাশি এরকম হতে থাকে, 2-3 দিন সিমটমস থাকে। যাদের অ্যাসমার প্রবলেম বা লাং অ্যালার্জির প্রবলেম আছে তাদের একটু প্রলং করে। এগুলো জেনারেলি হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, ডিফারেন্ট টাইপের ভাইরাস। সেকেন্ড হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেগুলো একটু সিভিয়ারিটি বেশি হয়। গ্রেট চিলস দিয়ে ফিভার আসতে পারে, চেস্ট পেন হতে পারে, মোটা মোটা কফ উঠতে পারে, আমরা বলি পুরুলেন্ট এক্সপেক্টোরেশনস। অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, অনেক সময় রক্ত আসতে পারে। এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জি, মরাক্সেলা, এই ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশনস হয়। এই দুটো ছাড়া আর একটা যেটা আমাদের মেনশন করতেই হয় অ্যাজ এ পালমোলজিস্ট, সেটা হলো টিউবারকুলোসিস ইনফেকশনস। কিন্তু আনফর্চুনেটলি খুব একটা কমেনি, আমরা তো অনেকটাই দেখতে পাই। পালমোনারি মানে লাং রিলেটেড টিউবারকুলোসিস অ্যান্ড এক্সট্রা পালমোনারি মানে লাংসের বাইরে টিউবারকুলোসিস। তো ডিফারেন্ট টাইপের টিউবারকুলোসিস ইনফেকশনস আমরা পাই। বেসিক্যালি এই তিন ধরনের ইনফেকশনসই লাংসে। টিউবারকুলোসিসের প্রোফাইল কি পাল্টেছে? যেমন মানে আগে ধারণা ছিল যে লোয়ার সোশিও ইকোনমিক প্রোফাইলের মধ্যে টিউবারকুলোসিস বেশি হয়, কিন্তু ইদানিং কি তার ট্রেন্ডটা চেঞ্জ করেছে? যে মিডল ক্লাসের আমরা মধ্যে, যেহেতু কর্পোরেট হসপিটালে প্র্যাকটিস করি, আমাদের পেশেন্টসরা খুব একটা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে আসেন না। মোটামুটি প্রত্যেকেই ভালো ইকোনমিক স্ট্যাটাস বা সোশ্যাল জায়গা থেকে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পেশেন্টরা আসেন। তাদের মাধ্যমে টিউবারকুলোসিস হওয়ার প্রবণতা কিন্তু বেড়েছে আগের চেয়ে। এক নম্বর কারণ তো ডেফিনেটলি এটা কন্টেজিয়াস ডিজিজ, একটা থেকে অন্যের জন্য স্প্রেড হয়, সেরকম হাইজিন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট টিউবারকুলোসিস প্রিভেনশনের জন্য। এই যে কমন কোল্ড, মানে বাঙালি মাত্রই প্রায় একটা জন্মগতভাবে ডাক্তার হয়, তো কমন কোল্ড হলে লোকজন বলে যে এই অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নাও একটা, দরকার হলে ক্রোসিন খাও আর অ্যাজিথ্রাল খেয়ে ফেলো। এই যে এই ধরনের অভ্যেস কি ক্ষতিকারক? এই ধরনের কমন কোল্ডের ট্রিটমেন্ট কি দরকার, নাকি 3 দিন বাদে এমনি ওষুধ খেলেও কমবে, না খেলেও কমবে? এই ট্রিটমেন্টটা করা উচিত কি উচিত না, বা না করলে কি ইন লং টার্ম তার কোনো নেগেটিভ রেজাল্ট হতে পারে, বা কোল্ড ট্রিটমেন্ট এই ধরনের হাতুড়ে চিকিৎসা করলে তার কি ক্ষতি হতে পারে, যদি এটা বলেন। জেনারেলি কমন কোল্ড বলতে আমরা বুঝি যে হাই গ্রেড ফিভার আসে অনেক সময়, আদারওয়াইজ গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, এগুলো 3-4 দিন লাস্ট করে, তারপরে আস্তে আস্তে অনেক সময় নিজে থেকেই কমে যায়, অথবা কেউ ডাক্তারের কাছে যান যাদের নোন লাং ডিজিজ আছে, কারণ এইগুলো এক্সারবেট করে অনেক সময়। ঠিক, তো যেমন নেই যেমন তার ক্ষেত্রে তো একটা ভাইরাল বলেই ডেফিনেটলি একদমই ভাইরাল, এবং সেই জন্য এটা মোস্ট অফ দ্য 90% ক্ষেত্রে এটা ভাইরাল ইনফেকশনস হয়। তো অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, অগমেন্টিন অ্যান্টিবায়োটিক, এই ধরনের অ্যান্টিবায়োটিকের এক্সেসিভ ইউসেজ একদমই আমরা খুব একটা বলি না। রাদার অ্যান্টিভাইরাল অসেলটামির বিভিন্ন অ্যান্টিভাইরাল পাওয়া যায়, সেইগুলো যদি কারো ইমিউনিটি কম থাকে, ডায়াবেটিস হন, স্মোকার, সিওপিডি আছে, তখন একদম রেয়ার কেসে আমরা ইউজ করি। আদারওয়াইজ কিন্তু প্যারাসিটামল, কখনো কখনো অ্যান্টি অ্যালার্জিক, আর প্রপার হাইড্রেশন, মানে প্রচুর জল খেতে হয়, বিকজ এনি ফিভার কজ ডিহাইড্রেশন। তো উইকনেসটা কম হবে, আর ভালো খাওয়া দাওয়া, এতে করলে 3-4 দিনে এমনি কমে যাবে। আর যদি মনে হয় যে এটা সিরিয়াস, তখন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, বা ওই মানে অ্যান্টিবায়োটিক যদি খেতে হয় তাহলে সেটাই ঢোকা উচিত। আরেকটা ইস্যু হচ্ছে, যেটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি, আমার একটু রিফ্লাক্সের সমস্যা ছিল। তো তারপরে আমি একটু আমার ফুড হ্যাবিটস ডাক্তারবাবু আমার চেঞ্জ করতে বলেন। বেশি রাতে খাবে না, বেশি পরিমাণে খাবে না, পারলে তুমি একটু টক জাতীয় কিছু খাবার খাও যাতে গ্যাস্ট্রিক মোটিলিটি ভালো থাকে। তো সেগুলো করে আমি অনেকটাই উপকার পেয়েছি। সো এই রিফ্লাক্স নিয়ে একটু যদি বলেন। আমাদের কাছে কিছু পেশেন্টস আছে যেগুলো, যাদের আমরা বলি ক্রনিক কাফ, মানে কিছুতেই কাশি কমছে না, 2 সপ্তাহ পেরিয়ে গেছে, 3 সপ্তাহ পেরিয়ে গেছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স খেয়েছেন, 2-3টে ডাক্তার চেঞ্জ করা হয়েছে, 2-3 রকম অ্যান্টিবায়োটিক্স খেয়ে নেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন, অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছেন, কিন্তু কাশি কমছে না। মেনলি শোবার সময় কাশি হয়, সকালের দিকে বা রাত্রেবেলা যখনই মাথায় বিছানা রাখছেন তখনই কাশি হয়। তো এই জিনিসগুলো জেনারেলি রিফ্লাক্স রিলেটেড কাশি হয়, যেগুলো ডায়াগনোসিস করা খুবই ডিফিকাল্ট, কারণ আমরা ফার্স্টে ভাবি যে অন্য কোনো অসুখ আছে কিনা। এগুলো যদি না থাকে তখন আমরা রিফ্লাক্সের কথা ভাবি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার কিন্তু one of the most common cause of chronic cough.
তো সেটার জন্য একদমই আমাদের সিধুদা যেটা বললেন যে খাওয়াটা অল্প অল্প করে খেতে হবে, খাওয়ার পরে অ্যাটলিস্ট 1 ঘন্টা, যেটা গ্যাস্ট্রিক মোটিলিটি টাইম বলে, তারপরে বিছানায় যাওয়া, সেইগুলো মেনটেন করলে জিআরডি রিলেটেড কাফ কিন্তু অনেক কমে যায়। তাহলে আমরা রিফ্লাক্স নিয়ে আলোচনা করলাম, আমরা কমন কোল্ড বা ভাইরাল ইনফেকশন নিয়ে আলোচনা করলাম, এবার আসি ব্যাকটেরিয়াল ইনফেকশনে। আজকাল বেশ কিছু ভ্যাকসিনস বেরিয়েছে, নিউমোকক্কাল ভ্যাকসিন, সেগুলোর উপযোগিতা কী বা সেটা কী, কাদের নেওয়া উচিত, কী রুটিনে নেওয়া উচিত, সেটা এই ভ্যাকসিনেশন সম্বন্ধে আমরা একটু জানতে চাই। ফার্স্ট হলো ভ্যাকসিন জিনিসটা হলো একটা জীবাণু বা ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো জীবাণুকে ওনাকে পুরোপুরি নিউট্রালাইজ করে বা মেরে দিয়ে তার হোল পার্ট অথবা তার একটা পোর্শনস নিয়ে ভ্যাকসিন বানানো হয়। এটা শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। শরীর কী করে, নর্মাল ফিজিওলজি দিয়ে ওটাকে প্রিভেন্ট করার জন্য তাদের মেকানিজম স্টার্ট করে যাতে ওটা মারা যায়। এবার সেই যে মেকানিজম যা শরীরের মধ্যে স্টার্ট হলো সেটা ওরা মেমোরিতে রেখে দেয়। এরপরে যদি সত্যি ওই জিনিসটা দিয়ে ইনফেকশনস হয় তখন ওই মেমোরিকে কাজে লাগিয়ে ওরা অ্যাক্টিভ পার্টিসিপেশনস নিয়ে ওই জীবাণু বা ব্যাকটেরিয়া, ভাইরাসকে মেরে দেয়। তো এটাই হলো ভ্যাকসিনের রোল। তো ভ্যাকসিন ডেফিনেটলি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বিভিন্ন ইনফেকশনসকে প্রিভেন্ট করার জন্য। লাংস রিলেটেড ইনফেকশনসে আমাদের যেটা ভ্যাকসিন আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি, একটা হলো ভাইরাল ভ্যাকসিন, যেটাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলা হয়, আর সেকেন্ড হলো নিউমোনিয়া ভ্যাকসিন, যেটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, মোস্ট কমন কজ অফ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, তার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। এই দুরকম ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস কিন্তু প্রত্যেক মানুষেরই নেওয়া উচিত। এটা ম্যান্ডেটারি ওয়েস্টার্ন এরিয়া, এই গালফ কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিজে, যে প্রত্যেক মানুষের বছরে একবার করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস নেওয়া হয়। জেনারেলি এটা বিফোর উইন্টার অথবা প্রি মনসুন নেওয়াটা ভালো। আচ্ছা। সেকেন্ড হলো নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন লাইফে একবারই নিতে হয়। এখন যে রেকমেন্ডেশন, আগে 5 বছর ছাড়া ছাড়া দুটো টাইপের ভ্যাকসিন ছিল, এখন যে PCV20 ভ্যাকসিনস পাওয়া যায় সেটা লাইফে একবারই নিতে হয়। এটা জেনারেলি আমরা 50s উপরে দিতে বলি, আর 50 নিচে তাদেরই দেওয়া হয় যাদের ইমিউনিটি কম আছে, যেমন যারা স্টেরয়েড খান, ক্রনিক কিডনি ডিজিজ আছেন, COPD আছে, ক্রনিক লাং প্রবলেম আছে, তাদেরকেই আমরা 50 নিচে দিতে বলি। আদারওয়াইজ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু প্রত্যেক অ্যাডাল্টের এভরি ইয়ার নেওয়া উচিত, তাহলে কিন্তু কমন কোল্ড আর কমন কোল্ড রিলেটেড কমপ্লিকেশনস থেকে অনেকটাই প্রিভেনশন হবে। সিওপিডি এই কথাটা বারবার উঠে আসছে, এটার ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কি বা কাদেরকে বলা যেতে পারে সিওপিডি পেশেন্ট? জেনারেলি COPD পেশেন্টস আমরা ডায়াগনোসিস করি আফটার 40 ইয়ার্স। 40 ইয়ার্সের আগে যদি এই ধরনের সেম সিমটমস থাকে, আমরা তাকে অ্যাসমা আছে কি না, মানে ফ্যামিলি রিলেটেড অ্যালার্জি অ্যাসমা আছে কি না, সেটার দিকে চিন্তা করি। তো ফার্স্ট COPD ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো অবভিয়াসলি 40 ইয়ার্সের ওপরে। 70 to 80% COPDর কারণ হলো স্মোকিং। অনেক বেশি প্যাকিয়াস, 20 to 25, 30, 40, স্মোকিং হলো ফার্স্ট কমন কজ অফ COPD। আজকালকার দিনে আরও ডিফারেন্ট কারণে COPD হয়, যেমন পোস্ট ইনফেকশন, টিউবারকুলোসিস বা কোনো কারণে লাঙে ইনফেকশনস হয়েছিল, ফাইব্রোসিস হয়েছে, তাতে COPD হতে পারে। 3 নম্বর বায়োমাস পলিউশন, মানে আগেকার দিনে কাঠের উনুনে রান্না করা হতো, সেই রিলেটেড লাং প্রবলেম হতে পারে। নাম্বার আর নেক্সট যদি আসি পলিউশন রিলেটেড COPD, পলিউশনসের লাংসে ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ হতে পারে। প্রফেশন রিলেটেড হতে পারে, প্রফেশন যারা সিলিকন, বালি, সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে তাদের হতে পারে। তাহলে 40-এর পরেই সিওপিডি পেশেন্ট হিসেবে চিহ্নিত করা যায়। তাদেরকে সবসময় এই যে প্রোটেকশনগুলোর কথা বলছি প্রিভেনশনের জন্য, সেগুলো তাদেরকে সবসময় আরো সিরিয়াসলি ব্যাপারগুলোকে ভ্যাকসিনেশন, COPD ট্রিটমেন্ট, সেগুলো অবশ্যই করা। এবং যে কোনো রকম ইনফেকশনে যদি কোনো রকম ইঙ্গিত মেলে, তখন কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই কনসাল্ট করা উচিত। সেটাকে আর 3 দিনে সেরে যাবে বলে ফেলে রাখা উচিত না এইসব পেশেন্টদের ক্ষেত্রে। আরেকটা ভ্যাকসিনের পাশাপাশি আরেকটা কিছু আজকাল কেউ বলছে সাপ্লিমেন্ট, কেউ বলছে ডিটক্স টি, এগুলোর কোনো ভূমিকা আছে? সাপ্লিমেন্ট ডিটক্সের অ্যাকসাচ পার্সে কোনো ভূমিকা নেই, কারণ এগুলো আমাদের লাং হেলথে কিছু হেল্প করে না। রাদার সাপ্লিমেন্টসের লং টার্ম বডিতে অন্য কোনো জায়গায় প্রবলেম হতে পারে, লাইক ক্রনিক কিডনি ডিজিজের ডেভেলপমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, লিভার প্রবলেমস হতে পারে। তো সাপ্লিমেন্টস দেখে খাওয়া উচিত, যাদের দরকার তাদেরই নেওয়া উচিত, এক প্রপার ডোজে নেওয়া উচিত, কিন্তু এতে কোনো লাং ইমিউনিটি বাড়ানোতে কোনো হেল্প করে না, একদমই করে না। আর ডিটক্স টি? ডিটক্স টিও একদমই না, লাং হেলথের জন্য অ্যাটলিস্ট কোনো হেল্প করে না, কিন্তু গাট মোটিলিটি বা অন্য কারণে হেল্প করতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ডিটক্স টি সেই অর্থে কাজ করে না, কিন্তু এমনি একটু টি বা কফি আমাদের আড্ডার মাঝখানে বা কথা বলার মাঝখানে আমাদেরকে একটু এনার্জাইজ করতেই পারে। সো ইটস টি টাইম ফর আস। You're watching The Health Factor Show, presented by ILS Hospitals, exclusively on Fever. চায়ে চুমুক চলতে থাকুক,
আমরা আলোচনাটা একটু লাইটের দিকে নিয়ে আসি। মানে অনেক মিথ রয়েছে তো যেগুলো আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, আর কিছু রয়েছে ফ্যাক্টস। সো দিস সেকশন ইজ কল্ড মিথ ভার্সেস ফ্যাক্টস। ডাক্তারবাবু ইয়েস বা নোতে উত্তর দেবেন, আর সঙ্গে যদি আর কিছু বলতে চান সেটা দেবেন। ছোটো ছোটো প্রশ্ন, ছোটো ছোটো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1, স্টিম বা ভেপর নিলে লাংস পুরো পরিষ্কার হয়ে যায়। মিথ। ভিটামিন সি খেলে ঠান্ডা লাগে না। মিথ। ইনডোর এয়ার সবসময় আউটডোর এয়ারের থেকে ক্লিন। কিছুটা, যদি না ভেতরে প্যাসিভ স্মোকিং থাকে। শুধু বয়স্ক মানুষই নিউমোনিয়াতে আক্রান্ত হয়। মিথ। আমরা প্রচুর ইয়ং পেশেন্টস পাই যাদের সিভিয়ার নিউমোনিয়া নিয়ে অ্যাডমিশন। টিবি ছোঁয়াচে রোগ। হ্যাঁ, ফ্যাক্ট। হ্যাঁ হবেই। একবার নিউমোনিয়া ভ্যাকসিন নিলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত। সেটা সেরকমই নয়, নিউমোনিয়া ভ্যাকসিন শুধু সিভিয়ারিটিটা কমায়, কিন্তু নিউমোনিয়া হতে পারে। মাস্ক পরলে অক্সিজেন কম ঢোকে। মিথ। নিউমোনিয়া সবসময় অ্যান্টিবায়োটিক্স দিয়ে সারানো হয়। নট অলওয়েজ, সবসময় একদমই নয়। ভাইরাল নিউমোনিয়া হলে অ্যান্টিভাইরাল দিতে লাগবে। এটা উনি অনেকটা ব্যাখ্যা করেই বলেছেন এটা আমাদের। প্যাসিভ স্মোকিংও লাংসের জন্য ইকুয়ালি ক্ষতিকারক। অবশ্যই প্যাসিভ স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং ইকুয়ালি ক্ষতিকারক। তাহলে বুঝতেই পারছেন, আপনাদের মনেও নিশ্চয়ই কোনো কোনো মিথ বাসা বেঁধেছিল। কোনগুলোকে তাড়িয়ে দেবেন, কোনগুলোকে রাখতে পারেন, এবার সেটা আপনার বিচার্য। আমরা চলে আসবো আমাদের পরের একটু সিরিয়াস প্রশ্নোত্তর পর্বে। স্মোকিংয়ের কথা যখন রয়েছেই সেটা বলি একটু। মানে বন্ধুবান্ধবরা যেমন বলে, দূর 15 বছর হয়ে গেল সিগারেট খাচ্ছি, এখন আর ছেড়ে কী হবে, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। তো এই কথাটা কি ঠিক? এই কথা একদমই ঠিক না, কারণ স্মোকিং যদি বন্ধ করা হয় নেক্সট ডে থেকে লাংসের হিলিং স্টার্ট হয়ে যায়। Next day নেক্সট থেকে? ডে থেকে একদম 24 আওয়ার্স স্মোকিং বন্ধ, লাংসের হিলিং স্টার্ট। চান্সেস অফ লাং ক্যান্সার, চান্সেস অফ অবস্ট্রাকটিভ আয়ার ডিজিজ একদম অ্যাব্রাপ্টলি খুব দারুণভাবে কমতে থাকে ডাউনওয়ার্ডস ট্রেন্ডে। লাং ক্যান্সার তো খুব র্যাপিডলি ডিক্রিজ হতে থাকে লাং ক্যান্সারের চান্সেস। সিওপিডি যতটুকু অলরেডি ডিস্ট্রাকশনস হয়ে গেছে সেখান থেকে প্রোগ্রেশনসটা বন্ধ হয়ে যায়, বা রেট অফ প্রোগ্রেশনস স্মোকিং রিলেটেড যে কোনো ডিজিজের কার্ভটা একদম ডাউন ট্রেন্ড হয়ে যায়। 15 বছর হোক, আমরা প্রচুর 30 বছর পরেও দেখেছি স্মোকিং কুইট করে অনেক উপকারী। বেশ, লাং ক্যান্সার প্রসঙ্গে এরকম বন্ধুবান্ধবেরই একটা ডায়লগ বলি, বলে যে আমার অমুক মাসি কিংবা আমার বন্ধুর মা, উনি তো জীবনে একটাও সিগারেট ছুঁয়ে দেখেননি, ওনার লাং ক্যান্সার হলো কী করে। লাং ক্যান্সার বিভিন্ন টাইপের হয়, স্মোকিং রিলেটেড লাং ক্যান্সার, নন স্মোকিং রিলেটেড লাং ক্যান্সার। তো নন স্মোকিং রিলেটেড লাং ক্যান্সার অনেকটা জেনেটিক্যালি হয়। আমার ফ্যামিলিতে কারো না কারো ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার বা অন্য ক্যান্সার, তাদের জেনারেলি নন স্মোকিং রিলেটেড লাং ক্যান্সারের চান্স অলওয়েজ থেকে থাকে। ফ্যামিলিতে ক্যান্সারের চান্স হলে স্ক্রিন করে নেওয়া উচিত। কিন্তু স্মোকিং রিলেটেড ক্যান্সার ডিফারেন্ট, স্মোকিংয়ের সাথে হয়, এটা বেশি অ্যাগ্রেসিভ হয়। নন স্মোকিং রিলেটেড ক্যান্সার অনেক কন্ট্রোলেবল, অনেক ট্রিটেবল, কিন্তু স্মোকিং রিলেটেড ক্যান্সার আফটার ডিসপাইট অল এফোর্টস আমরা খুবই আনফর্চুনেট রেজাল্ট পাই। যদি আর্লি স্টেজে, একদম আর্লি স্টেজে লাং ক্যান্সার অনলি 10% ধরা পড়ে, ম্যাক্সিমামই অ্যাডভান্স স্টেজেই লাং ক্যান্সার ধরা পড়ে। স্মোকিং প্রসঙ্গে আরেকটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে ভেপিং। আমাদের দেশে ভেপিংটা এলো, চালু হলো, আবার সেটাকে বন্ধ করে দেওয়া হলো। এটা কেন? এটা কি মানে তার হেলথ রিলেটেড কজের জন্য, নাকি এটা টোব্যাকো লবি এই ভেপিংটাকে চেপে দিল? কারণ বিদেশে দেখি ভেপিং ইজ অ্যালাউড, আমাদের দেশে কিন্তু লিগালি ভেপিং চলবে না। বেসিক্যালি সিগারেট, এটা জানতে গেলে সিগারেট জিনিসটার মেকানিজম জানতে হয়। সিগারেটে বেসিক্যালি নিকোটিন ছাড়া প্রচুর রকম হ্যাজার্ডাস মেটেরিয়ালস থাকে, তো যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। তো ওই জিনিসটা বাদ দিয়ে যদি আমরা নিকোটিন নিই, তাহলে অনেকটা নিকোটিন ড্রাইভটা কমে। যেমন অনেকে সিগারেট ছাড়ার জন্য চিউইং গাম ইউজ করেন, তো ভেপিংটা এই কনসেপ্টেই এসেছে। কিন্তু এখন মেটা অ্যানালিসিস বা বিভিন্ন আর্টিকেলে স্টাডি করে দেখা গেছে যে ভেপিং কজেস নিউমোনিয়া, যেটা খুব সিরিয়াস নিউমোনিয়া। তো সেই জন্য ভেপিংটা আমরা বাধ্য হয়েছে বন্ধ করে দেওয়ার জন্য। এটা অ্যাজ এ নিকোটিন সাপ্লিমেন্ট হিসাবে ট্রাই করা হয়েছিল, বাট রেজাল্টস একদমই খারাপ। ভেপিং নিউমোনিয়ার আউটকামও বেশ খারাপ হয়। আচ্ছা, কিন্তু ক্যান্সারের সম্ভাবনা কমে, কিন্তু নিউমোনিয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক বেড়ে যায়, হ্যাঁ। এবং নিউমোনিয়াগুলো খুব সিরিয়াস হয়, এবং সারাতে যেহেতু ভেপিং রিলেটেড, ডেফিনিট অ্যান্টিবায়োটিক্স বা ডেফিনিট অ্যান্টিভাইরালে এটা কাজ করতে চায় না। তো সিরিয়াস প্রবলেম, হেলথ হ্যাজার্ডের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে সারা পৃথিবীতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানে সেটা আমি অবাক হয়েছি, ওয়েস্টার্ন কান্ট্রিজ তারা এত কনসিয়াস এসব ব্যাপারে, সেখানে কিন্তু ভেপিং এখনো বন্ধ হয়ে যাবে। তো ভেপিং রিলেটেড লাং ডিজিজ বললেই গুগলে সার্চ করলেই দেখা যাবে বিভিন্ন আর্টিকেলস। তাহলে ভেপিংয়ে ক্যান্সারের সম্ভাবনা কমলেও নিউমোনিয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আমরা চলে এলাম নিউমোনিয়া এই শব্দটা। নিউমোনিয়া কি, কাকে বলে নিউমোনিয়া, সেটা কীরকম হয়, করকম হয়, যদি একটু ছোট করে বলেন আমাদের জন্য। নিউমোনিয়া কিন্তু কমন কোল্ড থেকে একটু ডিফারেন্ট। কমন কোল্ড জেনারেলি আপার রেসপিরেটরি ট্র্যাক মানে নাক গলা অবধি জেনারেলি লিমিটেড থাকে। নিউমোনিয়া কিন্তু ডিস্টাল লাং পোর্শনস মানে লাংয়ের ভেতরে লাংসের অর্গান পার্টসগুলোতে ইনভলভ করে। যার সিমটমস হয় হাই গ্রেড ফিভার, বুকে ব্যথা হতে পারে, মোটা মোটা কফ ওঠে, পুরুলেন্ট এক্সপেক্টোরেশন বলে, শ্বাসকষ্ট হতে পারে, সাঁই সাঁই করে আওয়াজ হতে পারে, কিছু ক্ষেত্রে কাফের সাথে রক্ত আসতে পারে। এইগুলো জেনারেলি নিউমোনিয়া সিমটমস। নিউমোনিয়া জেনারেলি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়ে থাকে, যেখানে অ্যান্টিবায়োটিক্সের খুবই গুরুত্বপূর্ণ রোল আছে। যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাওয়া যায়। সেকেন্ড, ভাইরাল নিউমোনিয়া, যেখানে অ্যান্টিবায়োটিক্সের খুব একটা রোল নেই, যেমন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া হতে পারে, যারই প্যান্ডেমিক সাউথ এশিয়ানস কিছু কান্ট্রিজে, জাপান, কোরিয়া এগুলোতে হয়েছিল। আচ্ছা, আমরা যেটার বড় এক্সাম্পল দেখেছি কোভিড প্যান্ডেমিক, ভাইরাল নিউমোনিয়া। এতে কিন্তু অ্যান্টিবায়োটিক্স আমরা খুব একটা দিতাম না, রেমডেসিভির বলে একটা ওষুধ দেওয়া হতো অ্যাজ এ অ্যান্টিভাইরাল এজেন্ট হিসাবে। এরকম ফাঙ্গাল নিউমোনিয়া হতে পারে যাদের ইমিউনিটি কম থাকে। আরেকটা জিনিস নিউমোনিয়া হয় যেটাকে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে, মানে যাদের নিউরোলজিক্যালি প্রবলেম আছে, ভালো করে সোয়ালো করতে পারেন না, খেতে পারেন না, তাদের ফুড পার্টিকেল লাংসে ঢুকে গিয়ে নিউমোনিয়া করতে পারে। তো এই ডিফারেন্ট টাইপের নিউমোনিয়া হয়। নিউমোনিয়া অলওয়েজ সিরিয়াস, নিউমোনিয়া আর্লি ট্রিটমেন্ট দরকার হয়। মোর দ্যান 50% হসপিটাল অ্যাডমিশনের প্রয়োজন হয়। খুব লেট করলে কিন্তু এই নিউমোনিয়ার জন্য আইসিইউ অ্যাডমিশন লাগতে পারে। আমরা চলে আসবো তার মানে সিরিয়াস ট্রিটমেন্ট অফ লাং ইনফেকশন, সেই জায়গাটা চলে আসছি। মানে নিউমোনিয়া মানে কি লাংসের একটা পোর্শন সলিডিফাই মতন করে যায়? হ্যাঁ, নিউমোনিয়া হলে লাংস যে এমনিতে তো এয়ার পকেটসে ভরা পুরো লাংসটা, নিউমোনিয়া হলে একটা পোর্শন সলিড হয়ে যায়। আর আর বুকে জল জমা মানে কি, এটা কি সেটাই, না এর থেকে বুকে জল জমতে পারে? বুকে জল জমাটা একটু আলাদা। বুকে জল জমা, লাংসের বাইরে আমাদের দুটো পর্দা থাকে, সেই দুটো পর্দার মাঝে জল জমে, এটা লাংসের বাইরে। এটা নিউমোনিয়ার জন্য হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, লাং ক্যান্সারের জন্য হতে পারে। তার মানে এটার নাম হচ্ছে প্লুরাল এফিউশন। Pleural effusion। প্লুরাল এফিউশনটা নিউমোনিয়ার কারণে হতে পারে, অন্য কারণও রয়েছে। এই যে পুরো একটা সিরিয়াস লাংসের কন্ডিশন হয়ে গেল, তখন তাকে ভারী ভারী অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট হয় না। প্রথমে অক্সিজেন সাপোর্ট দিতে হয়, তারপরে ভেন্টিলেটর লাগতে পারে। অ্যাকচুয়ালি যখন লাংসের নিউমোনিয়া হয় বা সিরিয়াস নিউমোনিয়া, সিভিয়ার লেট প্রেজেন্টেশন, তো যে কোনো যদি আমরা অ্যান্টিবায়োটিক্স দিই বা যে কোনো ট্রিটেবল এজেন্টস দিই, তার এটাতে টাইম লাগে, মানে লাং রিকভারিতে টাইম লাগে। এই সময় শরীরে অক্সিজেন কমে যায়, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিলেও সেটা সাফিসিয়েন্ট নিঃশ্বাস নিতে পারে না, তখন রেসপিরেটরি সাপোর্টের প্রয়োজন হয়। যেমন আমরা কোভিডে দেখেছি প্রচুর মানুষ বাইপ্যাপ, HFNO বলে একটা ডিভাইস ছিল, এতে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যেত। এইগুলো দিয়ে প্রথমে ট্রায়াল করা হয়। যদি এতে ইম্প্রুভমেন্ট না হয় তখন আমরা ভেন্টিলেশনের রিকোয়ারমেন্ট হয়। যখন এগুলোতে অক্সিজেন মিট করছে না, পেশেন্টসকে লাং রিকভারি টাইম দিতে হবে, তখন আমরা ভেন্টিলেশন, অক্সিজেন স্যাচুরেশন পড়ে যাচ্ছে, তখন আমরা সেটা ভেন্টিলেশন দিই। মানে অক্সিজেন স্যাচুরেশনের কিসের তলায় এলে আপনারা ভেন্টিলেশনের কথা ভাবেন? জেনারেলি প্রথমে আলাদা যে সাপোর্টসগুলো বললাম, নন ইনভেসিভ ভেন্টিলেশন, HFNO, এগুলো দেওয়ার পরেও যদি দেখা যায় যে ব্লাড গ্যাস করে, যেটা আমরা ABG বলে থাকি, তাতে যদি অক্সিজেন স্যাচুরেশন একদম 50-র নিচে আছে, বা দেখা যাচ্ছে স্যাচুরেশন টার্গেট আমরা জেনারেলি সিভিয়ার লাং ডিজিজে 88% করি, তো তার নিচে চলে যাচ্ছে 78, 80, 85, 82, পেশেন্টসের প্রচুর রেসপিরেটরি রেট বেশি, মানে প্রচণ্ড বসে বসে হাঁপাচ্ছেন উইথ সাপোর্ট, তখন আমাদের ভেন্টিলেশনের রিকোয়ারমেন্ট এসে যায়। ভেন্টিলেশনের কি শুধু সুবিধাই আছে, না কোনো নেগেটিভ সাইড আছে? ভেন্টিলেশন একটা সাপোর্ট, এটা একদম কিন্তু ট্রিটমেন্ট নয়, মানে এটা কিন্তু পেশেন্টসকে জাস্ট হেল্প করা হয় টু ব্রিথ, প্রপার ব্রিদিংয়ের জন্য, শরীরের সমস্ত অর্গ্যানে যেন অক্সিজেন গিয়ে সেটার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারে, যাতে লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ড্যামেজ না হয়। এই সময়টা আমরা বিভিন্ন ওষুধ দিয়ে, কখনো স্টেরয়েডস, কখনো অ্যান্টিবায়োটিক্স, কখনো আলাদা আলাদা এজেন্টস, ব্রঙ্কোডাইলেটার্স দিয়ে তখন আমরা লাংসটা রিকভার করার চেষ্টা করি। এটা যখন ঠিক হতে থাকে তখন পেশেন্ট নিজের অক্সিজেন নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যায়, সাপোর্ট কমতে থাকে, আমরা ভেন্টিলেশন থেকে খুলে দিই। এটাই হলো ভেন্টিলেশনের নর্মাল সাইকেল। রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা যদি ভেন্টিলেশন ইমপ্রুভ করে। কিন্তু ভেন্টিলেশনের ডেফিনেটলি এটা একটা মেশিন লাংসের মধ্যে দেওয়া থাকে, এর অনেক সাইড এফেক্টস বা বলতে পারেন কমপ্লিকেশনস আছে। তার মধ্যে 1 নম্বর হলো ভেন্টিলেশন অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে অনেক দিন যদি প্রলং ভেন্টিলেশনস থাকে, চান্স অফ আলাদা ইনফেকশনস হতে পারে, যেগুলো খুবই রেজিস্ট্যান্ট প্যাটার্ন হয়। 2 নম্বর হলো লাং ভেন্টিলেশনে হাওয়া দেওয়া হয়, তো হাওয়া রিলেটেড লাংসের মধ্যে অনেক ড্যামেজ হতে পারে, লাংসের স্ট্রাকচারসের মধ্যে ড্যামেজ হতে পারে, ফাইব্রোসিস হতে পারে লং টার্ম। নাম্বার 3 হলো বিভিন্ন মেকানিজম, শরীরের ব্লাড প্রেশার, এইসবগুলোর মধ্যে এফেক্ট হতে পারে। এইগুলোই বেসিক্যালি মোরাললেস
লাং ভেন্টিলেশন রিলেটেড কমপ্লিকেশন। হ্যাঁ, আমাদের মানে পেশেন্ট পার্টিদের কাছে এরকম একটা কথা আসে যে আমরা ভেন্টিলেটর অফ করার চেষ্টা করছি, যাকে বলে উইন অফ করা। আমরা ভেন্টিলেটরটা কমানোর চেষ্টা করছি, কিন্তু পেশেন্ট নিজে নিঃশ্বাস নিতে পারছেন না। সেটা কি তার মানে এখনো তার কন্ডিশন? তার মানে এখনো লাং কন্ডিশন সেরকম ইমপ্রুভ করেননি। পেশেন্ট নিজে ভেন্টিলেশন যখনই ট্রায়াল দেওয়া হয়, ট্রায়াল দেওয়াটা ম্যান্ডেটারি, মানে প্রত্যেক পেশেন্টদের ভেন্টিলেশনে থাকলে তাকে নিজের নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাটা দেখা হয়, ট্রায়াল দেওয়া হয়। এই ট্রায়ালটা যদি ফুলফিল না করে ভেন্টিলেশন খোলা যায় না। এটা ডেলি একবার দুবার দিনে করা হয়ে থাকে। যদি সেটা না নিতে পারে তখন কন্টিনিউ চলতে থাকে, তখন প্রলং ভেন্টিলেশনস আছে, তাদের অনেক সাইড এফেক্টসের মধ্যে একটা নিউমোনিয়া, ট্র্যাকিওস্টোমি রিকোয়ারমেন্ট, এইসবগুলো। আচ্ছা, কোভিডের সময় আমরা ভেন্টিলেটরের পরে যে শব্দটা শুনলাম সেটা হচ্ছে একমো। তার আগে জানতাম ভেন্টিলেটরের শেষ কথা বা শেষ সলিউশন। ওই সময় জানতে পারলাম যে ভেন্টিলেটরে যাদেরকে ম্যানেজ করা যাচ্ছে না তাদেরকে একমো করতে হবে। তাহলে একমো কি, বা ভেন্টিলেটর থেকে কতটা সুপিরিয়র সে? ভেন্টিলেটারে জেনারেলি আমরা 100% অবধি অক্সিজেন দিতে পারি, কিন্তু লাং যদি খুব স্টিফ হয়ে যায় তখন আমরা অন ভেন্টিলেশনে পেশেন্টসকে উল্টে দিই। এটাকে প্রোন ভেন্টিলেশন বলে। অনেকের যদি বাড়িতে কেউ সিভিয়ার কোভিড হয়ে থাকে বা কারো যদি জেনে থাকেন, প্রোন ভেন্টিলেশন বলে একটা টার্ম ছিল। অনেক সময় রেকমেন্ডেশনও করা হয়েছিল গভর্নমেন্ট থেকে, যদি খুব প্রবলেম হয় শুয়ে থাকবেন বিছানায় উপর হয়ে। তো এই জিনিসটাকে প্রোন ভেন্টিলেশন বলে। এটা কোভিডের অনেক আগে থেকেই চালু আছে। তো ভেন্টিলেশনে যদি ইমপ্রুভমেন্ট না হয়, মানে অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, তখন আমরা পেশেন্টসকে উল্টে দিয়ে প্রোন ভেন্টিলেশন করি। তাতেও যদি ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা একমো সাপোর্টের কথা বলি। একমো হলো একটা ছোটোখাটো লাং বলতে পারেন, মেকানিক্যাল লাং, যেতে অক্সিজেনের ওই পারফিউশনসটা করে, মানে অক্সিজেন দিয়ে দেয় অন্য অন্য অর্গ্যানে আর কার্বন ডাইঅক্সাইডটা বার করে দেয়। যেমন ডায়ালিসিস মেশিন, কিডনি কাজ করতে পারছে না, ডায়ালিসিস মেশিনটা কাজ করে, এটা শরীরের বাইরে, এক্সট্রা কর্পোরিয়াল। সেরকমভাবেই একমো জিনিসটাই একই। ইসি মানে হলো এক্সট্রা কর্পোরিয়াল। আচ্ছা, তো লাংসের কাজটা যখন লাংস করতে পারছে না পুরো সলিড, ভেন্টিলেশনের ম্যাক্সিমাম করার পরেও অক্সিজেন রিকোয়ারমেন্ট হচ্ছে না, তখন আমরা একমো সাপোর্টে দিই। তখন লাংসটাকে রেস্ট দেওয়া হয় রিকভারির জন্য, আর একমো লাংসের কাজটা পার্সিয়ালি করতে হয়। ব্লাডটাকে বাইরে নিয়ে যাওয়া, ব্লাডটাকে একদম পুরো বাইরে শরীরে নিয়ে গিয়ে লাংসের যেটা কাজ সেটা ওই মেশিনে যায়, সেটাকে শুষে বার করে করে নেওয়া আর অক্সিজেন অ্যাড করে সেটা আবার শরীরে রিটার্ন করা হয়। একমো মেশিনটা লাংসের হয়ে এই কাজটা করে দেয়। আচ্ছা, লাংস তখন বিশ্রামে থাকে। বিশ্রামে একদম মিনিমাল ভেন্টিলেটর সাপোর্ট থাকে, একদম রেস্টে দেওয়া থাকে। তারপর অ্যাকর্ডিংলি প্রতিদিন দেখা হয় কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, লাংস কতটা কাজ করতে পারছে, সেইটা আস্তে আস্তে একমো সাপোর্ট থেকে ধীরে ধীরে একমো থেকে উইনিং করে ভেন্টিলেশনে নিয়ে আসা হয়। এখান থেকে যারা ফিরতে পারেন না তারা কেন পারেন না? একমো থেকে ফিরতে পারছেন না বা ভেন্টিলেটর থেকে ফিরতে পারছেন না কেন? তার লাংসের ড্যামেজটা এতটাই সিরিয়াস? ডেফিনেটলি এটা যে কোনো রোগ, মানে সেটা মাথায় স্ট্রোক হোক, পেটে প্যাঙ্ক্রিয়াটাইটিস হোক, লিভার সিরোসিস হোক, যত আর্লি স্টেজে ট্রিটমেন্ট করা যায় তার রিকভারি তত ভালো। মানে সেটা বুকে নিউমোনিয়া হোক, সর্দি কাশি হোক, যে কোনো জিনিস। তো যে রুগীরা একটু লেট প্রেজেন্টেশন করেন তাদের এই জিনিসগুলো অনেক সময় রিকোয়ারমেন্ট বাড়তে থাকে। মানে লাংস একদম সলিডিফাইড হয়েছে, ভেন্টিলেশনে হচ্ছে না, একমো সাপোর্ট লাগছে। আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। তবে জিজ্ঞেস করবো যে মানে আমরা এই যে আলোচনাগুলো করলাম সেগুলো তো বাস্তবিক ক্ষেত্রে মানে ঘটছে। তো এই আইএলএস হসপিটালে এই যে যা যা সাপোর্টের আমরা সব কথা বললাম, এই সব কিছু অ্যাভেলেবল? আইএলএস হসপিটালে সব কিছু অ্যাভেলেবেল। জেনারেলি আমরা পালমোনারি সার্ভিস বলতে 3 ভাগে ভাগ করি। একটা ওপিডি সার্ভিস, আউট পেশেন্টস, 2 নম্বর হলো ইনপেশেন্ট সার্ভিস, আর 3 নম্বর হলো ইন্টারভেনশনসের এখন মডার্ন পালমোলজিতে খুবই রোল আছে, বড় রোল আছে। তো আইএলএস হসপিটালে ওপিডি পেশেন্টস প্রতিদিনই দেখা হয়, প্রত্যেকটা উইকডেজে দেখা হয়। সানডেতে পার্শিয়াল ওপিডি চলে। রেসপিরেটারি ইন্টেন্সিভ কেয়ার, রেসপিরেটারি এমার্জেন্সি আলাদাভাবে আছে, রেসপিরেটারি ইন্টেন্সিভিস্ট আছে। সমস্ত রকম ইন্টারভেনশনস করা হয়, ব্রঙ্কোস্কোপি, থেরাপিউটিক, ডায়াগনস্টিক, থোরাকোস্কোপি, সমস্ত রকম অ্যাভেলেবিলিটি আছে। নাম্বার 3 হলো সমস্ত রকম লাং ফাংশনের ব্যবস্থা আছে, যেমন পিএফটি, ফেনো ইত্যাদি যা যা হয় সেগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আর ভেন্টিলেটর, একমো, বাইপ্যাপ, বিভিন্ন ধরনের বাইপ্যাপ মেশিনস হয় এখানে। সব ধরনের বাইপ্যাপ মেশিন অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং অ্যাভাপস মেশিন। যাদের ওবেসিটি আছে, স্লিপ অ্যাপনি আছে, তাদের বাইপ্যাপ মেশিনসটা অনেক সময় রিকোয়ারমেন্ট অন্যরকম হয়, সেই ধরনের বাইপ্যাপ মেশিনও অ্যাভেলেবেল। স্লিপ অ্যাপনিয়া এই শব্দটা চলেই এলো। হ্যাঁ, কী বলবো, মানে একটু বয়স হলে বা একটু ওজন বাড়লে প্রায় সকলেই বোধহয় নাক ডাকে, এবং সেটা নিয়ে সবাই হাসাহাসি করে, এবং যাকে নিয়ে হাসাহাসি করছে সে সম্পূর্ণ অস্বীকার করে, না না আমার কোনো সমস্যাই নেই। তো এই স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম এটাও তো লাং রিলেটেডই একটা সমস্যা, একটু যদি আমাদের বলেন। জেনারেলি 3টে সিমটমস হয় স্লিপ অ্যাপনিয়ায়।
একটা হলো স্নোরিং অনেক মানুষেরই হয়, 90% ছেলেদের হয়ে থাকে, কিন্তু স্নোরিং ডাজেন্ট মিন স্লিপ অ্যাপনিয়া একদমই। আচ্ছা, স্নোরিং মানেই যে স্লিপ অ্যাপনিয়া আছে sleep apnea সেরকম নয়। নয় না। আচ্ছা, স্লিপ অ্যাপনিয়া হতে গেলে নেক্সট দুটো পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। এক নম্বর হলো এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, মানে সোফায় বসে দেওয়া হয়েছে, একটু ওয়েট করতে বলা হয়েছে, এসে দেখছেন নাক ডাকছে, ঘুমের ওপর কোনো কন্ট্রোল নেই, মানে চা খেতে খেতে আমাদের পরিচিত স্কুটার চালাতে স্কুটার চালাতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন। সেই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে মেনলি ইউএসএতে স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস হলে লাইসেন্স আটকে দেওয়া হয়, মানে লাইসেন্স হোল্ড করে দেওয়া হয়। আর থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা বেড পার্টনার আছে তারা বলেন যে ঘুমোতে ঘুমোতে উনি নাক ডাকতে একটা কিছু কয়েক সেকেন্ড উনি আটকে যান, আবার নিঃশ্বাস নেওয়া চালু হয়, আবার নাক ডাকা শুরু হয়, আবার কিছুক্ষণ পরে আবার থেমে যান, আবার চালু হয়। এটাকে অ্যাপনিয়া বলে, এটাই স্লিপ অ্যাপনিয়ার অ্যাপনিয়া প্রসেস। তো এটা অনেকে ভিডিও করে এসে আমাদের দেখান যে এই দেখুন ঘুমানোর সময় এরকম করেন। তো এই তিনটে পয়েন্টস থাকলে এটা ডেফিনেটলি আমরা স্ক্রিন করা উচিত স্লিপ অ্যাপনিয়া আছে কিনা। কারণ স্লিপ অ্যাপনিয়া আমার একটা অসুখ যেটা সাইলেন্টলি শরীরে প্রবলেম করে। শরীরে কন্টিনিউয়াসলি অক্সিজেন কম যেতে থাকলে অন্য অন্য বডি যে অর্গ্যানসগুলো আছে, যেমন স্ট্রোকের চান্স বেড়ে যায়, হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়, ব্রেনটা ড্রাউজি ব্রেন ড্রাউজি হয়, সবসময় মনে হয় ঘুমিয়ে পড়ি, Efficiency কমে যায়। কনসেন্ট্রেশন করা যায় না। সুতরাং এই তিনটে সিমটমস থাকলে ডেফিনেটলি স্লিপ তো অ্যাপনিয়া। কি এখন একটা যন্ত্র হয়েছে এসে নাকে লাগিয়ে দেয়, সেটা দিয়ে অক্সিজেন ঢোকে হু হু করে ঘুমানোর সময়? ওই ডিভাইসটা খুব একটা এফেক্টিভ নয় একদমই, ওটা মেকানিক্যাল ডিভাইস, কারণ একদম নাকের হাড় তো বাড়ানো যাবে না, বা এটা অনেকটা নিচে হয়, বেসিক্যালি আপার এয়ারওয়ে বলা হয়, এটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। তো এতে কী হয়, স্লিপ অ্যাপনিয়ার যে ডিভাইস দেওয়া হয় সিপ্যাপ মেশিন, এতে হাওয়া দিয়ে যে পোর্শনসটা অ্যাপনিয়া হয়, মানে গলার কাছে মাসেলসগুলো চেপে দেয় ঘুমের সময়, সেটাকে ওপেন রাখে। সুতরাং এটাই একদম সায়েন্টিফিক, শুধু হাওয়ার প্রেশারটাই দিয়ে? শুধু হাওয়ার প্রেশার, এতে কোনো অক্সিজেন দেওয়া হয় না, শুধু হাওয়ার প্রেশারটা দিতে হয়। এটার নাম হচ্ছে অটো সিপ্যাপ মেশিন। তাহলে সিপ্যাপ ইউজ করা হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার জন্য, আর বাইপ্যাপ ইউজ করা হচ্ছে জেনারেলি লাং প্রবলেম, সিওপিডি, মানে ventilation-এর আগের ধাপ হচ্ছে BiPAP। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনাদের মনেও যেসব প্রশ্নগুলো জমেছিল সেগুলোর অনেকগুলোরই উত্তর পেলেন। এরপরেও যদি আপনাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানান। আমরা ডক্টর মৃন্ময় মিত্রকে আরও একবার আমরা ইনভাইট করব, বা ওনার কাছ থেকে আমরা উত্তর জেনে নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই সেশনের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাকে পেয়ে আমরা যেমন খুশি তেমন সম্মানিত। শেষ করবো অন লাইটার নোট, একটু পার্সোনাল প্রশ্ন করা যাক। শুধু এত সিরিয়াস গম্ভীর ডাক্তারি প্রশ্ন কেন হবে? আমরা মানে চা খাচ্ছি আর কি, সেই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে যে মানে যখন খুব কাজের চাপ চলে তার মাঝখানে চা বা কফি সেটা খান বা কতটা খান? চা বেশি পছন্দ করি, ফার্স্ট ক্লাস থেকে শুরু করে মিল্ক টি সবই আমার ভালো লাগে। আচ্ছা, কফি কম খাই। ওকে। চুপি চুপি জিজ্ঞেস করবো সিগারেট খান কিনা? সিগারেট খাই না। বন্ধুরা আড্ডার মাঝে কি হেলথ অ্যাডভাইস চায়? হ্যাঁ, কিছু কিছু ডেফিনেটলি, মানে কথার মাঝখানে তো হয়ে থাকে। সেই তখন কি মনে হয় মানে উফ আবার আড্ডার মাঝখানে কাজ চলে এলো? একদমই আমরা বিরক্ত হই না, কারণ অ্যাটলিস্ট সেই জন্য বন্ধুদের সাথে কথাটা হয়ে থাকে, এটাই ভালো লাগে। ওকে ওকে, ভেরি গুড। একটা ছুটি পেলে ঘুমাবেন না ঘুরতে যাবেন? শর্ট মানে একদিনের লিভ পেলে ডেফিনেটলি ঘুমোবো, আর যদি একটু বড় ছুটি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ঘুরতে যাবো। আমি প্লেজার ট্রিপ মানে গিয়ে রেস্ট নিতে বেশি ভালোবাসি, মানে একদিন গেলাম আবার পরের দিন আবার ব্যাগ নিয়ে আরেকটা জায়গায় গেলাম, এটা খুব একটা ভালো লাগে না। মানে লেজার ট্রিপ? একদম লেজার ট্রিপ। কোনো ফেভারিট ডেস্টিনেশন? আমি হিল স্টেশনস বিভিন্ন টাইপে ঘুরিয়ে ফিরে বাহ, ভেরি নাইস। হসপিটালে সবচেয়ে বেশি কোন লাইনটা বলতে হয়? আমাদের বেসিক্যালি যেহেতু শ্বাস নিই না শ্বাস ছাড়ুন, এই কথাটা প্রচুরবার বলতে হয়, স্টার্টিং ফ্রম ওপিডি অ্যান্ড আইপিডি সব জায়গায়। ওকে, তাহলে এই শ্বাস নিন না শ্বাস ছাড়ুন এই কথাটা যখন এলো, তাহলে প্রশ্ন একটা খুব কমন ম্যানের প্রশ্ন, যে ডাক্তাররা বুকে স্টেথো বসিয়ে কী শোনেন? মানে আমরা বেসিক্যালি আমাদের জন্য মানে পালমোলজিস্টের জন্য স্টেথো খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে কিন্তু স্টেথোর ইউজেজ আস্তে আস্তে কমে যাবে, কারণ প্রচুর ইন্টারভেনশন আছে, প্রচুর ইনভেস্টিগেশনস আছে। ওপিডির মধ্যে এখন লোকেরা আল্ট্রাসাউন্ড মেশিন নিয়ে রাখে, হাতে ইকো নিয়ে কার্ডিওলজিস্টরা করেন। তো আমাদের সাবজেক্টসটায় একটা জায়গা যেখানে লাংসের সাউন্ড আমাদের শুনতে হয়, বিভিন্ন কর্কর সাঁই সাঁই এইসব শব্দগুলো আমাদের শুনতে হয় ফর ইনস্ট্যান্ট ডায়াগনোসিস। তো আমাদের ইউসেজ প্রচণ্ড বেশি, মানে 100% পেশেন্টদের আমাদের স্টেথো লাগে, তো স্টেথোর ইউজ বেশি। তো স্টেথোর ইউজ কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে পালমোনোলজিতে ম্যাক্সিমাম ইউজ, এছাড়া কার্ডিয়াক ক্ষেত্রেও ইউজ আছে, তবু পালমোনোলজির মতো অতটা মানে ডিসিশন মেকিং কোনো ইউজ নয়। ডাক্তাররা কখনো নিজেদের সিমটম গুগল করে? খুব রেয়ার, কারণ গুগলে খুব বেশি ভালো রেজাল্ট দেয় না,
মানে খুব কনফিউজিং রিপোর্টস দেয়, বেটার টু অ্যাভয়েড, কারণ এটা হেলথ রিলেটেড ব্যাপার। আমাদের তো অ্যাভেলেবিলিটি আছে, মানে আজ রাস্তায় দেখতে পাবো, মানে যেতে যেতে ডার্মাটোলজিস্ট দেখতে দেখতে গ্যাস্ট্রোন্টোলজিস্ট, সুতরাং তাদেরকে জিজ্ঞেস করলেই হয়, তো গুগল করার প্রয়োজন হয় না বেসিক্যালি। হ্যাঁ, গুগল করে মানে লোকজন এত টেনসড হয়ে যায়, অ্যাংশাস হয়ে যায় বিনা কারণ কারণে। কারণ কাফ, যদি আমরা গুগলে দেখি আমার কাশি হচ্ছে 2 সপ্তাহ সারেনি, এর কি কারণ হতে পারে, এআই একদম বাংলাতে রিপ্লাই দিয়ে দেবে, বলবে আপনার ক্যান্সার হতে পারে, আপনার টিবি হতে পারে, আপনার নিউমোনিয়া হতে পারে, আপনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। আমার ভাগ্নি সে স্কুল টিচার, আর নিজের ছোটো ছোটো বাচ্চা, তো ন্যাচারালি প্রচুর ভয়েস ইউজ করতে হয় আর কি। তো ওর গলা ভাঙা যে ভেঙেই আছে, 15 দিন হয়ে গেল, তো ও চিন্তিত হয়ে পড়েছে, গুগল করেছে, ওয়ান অফ দ্য প্রবাবিলিটি হচ্ছে ক্যান্সার। সে মানে কান্নাকাটি হইচই বাড়িতে, সাংঘাতিক অবস্থা। ডাক্তারদের মুড অফ হলে হোয়াট ডু ইউ ডু টু ডিস্ট্রেস, রিওয়াইন্ড করতে কি করেন? আমি মুভি দেখি, মালায়ালাম থ্রিলার মুভি আমার খুব ফেভারিট জনের। আচ্ছা, গান শুনি, আগে আরও বেশি শুনতাম, এখন তো নেটফ্লিক্সের জন্য মুভি বেশি দেখা হয়, তো ব্যান্ড গান শুনি। আমার লাইফের ফার্স্ট গান তো হলুদ পাখি, মানে ব্যান্ড হিসাবে যদি, তারপরে আমি এমএলটিআর, বয়জোন, লিঙ্কিং পার্ক এগুলো আমি জানতে শুরু করেছি বা শুনতে শুরু করেছি, কিন্তু ফার্স্ট গান আমার মনে আছে, আমার বাড়িতে আসতাম, তখন তো আমরা বোধহয় 11-এ পড়ি যখন ফার্স্ট গানটা আসে, 2003-তে আমার মানে এইচএস, মানে তার একটু আগেই হয়, 99-এ এসেছিলো। হ্যাঁ, তো স্কুলে মানে বাড়িতে এসে আমি পুরুলিয়া মিশনে পড়তাম, তো বাড়িতে আসতাম যখন সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনে, তখন এসে ওই ক্যাসেটটা চালিয়ে আমরা শুনতাম, মানে আমাদের ওই সময়কার ক্যাসেটে আমরা প্রথম ক্যাকটাসের অ্যালবামটা নিয়েছি। গ্রেট টু নো, থ্যাংক ইউ। এখন মিস করি ক্যাকটাসের ওই গানগুলো, মানে ওই টিউনসগুলো এখন তো আমাদের শুনে সত্যি মনে হয় এআই টিউন টাইপের বোধ হয় বাংলা দেখে। ডাক্তার না হলে কি হতেন? আমার জিও পলিটিক্স ভালো লাগে, মেবি ওই রিলেটেড কোনো টপিক্সে হয়তো প্রফেসর বা কিছু করতাম, কারণ খুব একটা আমি এক্সট্রোভার্ট নই, কথা বলি, তো ওই রিলেটেড কিছু করতাম হয়তো। ইন্টারেস্ট অ্যাকাডেমিক্সেই? অ্যাকাডেমিক্সে। একটা হ্যাবিট যা পেশেন্টদের করতে বলেন কিন্তু নিজে সবসময় মানতে পারেন না? এটা হলো মাস্ক পরা। আমাদের কাছে সবচেয়ে বেশি ইনফেকশনস পেশেন্টরা আসেন, টিবি থেকে শুরু করে যত রকম ইনফেকশন হয়, তো আমাদের মাস্ক পরা উচিত, কিন্তু আমাদের পরা হয় না। প্রতিদিনই ভাবি যে আমার মাস্কটা পরে যাবো, কিন্তু পরা হয় না। ডেফিনেটলি পরা উচিত। হসপিটালে ডিউটি আওয়ার্সের সময় পড়েন? না, পড়া হয় না, সেটাই বলছি, মানে একদমই পড়া হয়। ঠিক আছে, মানে থ্যাংক ইউ, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল সেশন। আমার তো কথা বলে খুব ভালো লাগলো, মানে যে কথাটা শুরুতে বলা যেত বললাম না, শেষে বললাম আর কি। আমিও ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েছি, তবে ডক্টর মিত্র হচ্ছে প্রায় 14 বছর আগে বোধহয় পাস করেছি। আমার কলেজের ভাই, কিন্তু কি বলবো, ওনার যে এবিলিটিতে উনি পৌঁছেছেন, যে নৈপুণ্যে উনি পৌঁছেছেন, কাজেই ওনাকে আপনি করেই আমার বলতে ইচ্ছে করছে। এই সম্বোধনটা সম্মানের সম্বোধন, বয়সের সম্বোধন নয়। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি, কি বলবো, ভেরি ইন্টারেস্টিং টকিং টু ইউ। কি ঠান্ডাভাবে আপনি খুব মানে কথাগুলো বললেন, আমার মনে হয় আমাদের দর্শকরা খুব আশ্বস্ত হলেন। আশা করি আবার কখনো পাবো আপনাকে আমাদের। ধন্যবাদ, মানে সিধুদার কাছেও গ্রেটফুল, সামনে থেকে দেখতে পেলাম। সেই ক্লাস 11-এর সময় আমরা ওই হলুদ পাখি যেটা বললাম, ক্লাস 11 না, ক্লাস 9-8-9-এ শুনেছিলাম, সামনাসামনি কখনো কথা হয়নি। খুবই ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতার উদ্দেশ্যেই এই ধরনের পডকাস্ট করা। দেখা হবে পরের এপিসোড আইএলএস প্রেজেন্স দ্য হেলথ ফ্যাক্টর শোতে।